দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার ফিরে এসেছে বললেন সিইসি। আবু সাইদ সহ জুলাই হত্যাকাণ্ডের সব মামলার বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অভিযুক্ত হবে কিনা জানা যাবে পরে। এখন থেকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করতে পারবে বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুপ্রবেশ ও মানব পাচারে নিরাপদ রুট সিলেট সীমান্ত। সন্ধ্যা নামলে ভুতুরে শহর কক্সবাজার, বেড়েছে অপহরণ, চুরি, ছিনতাই সহ প্রতারক চক্রের তৎপরতা। নানা সংকটে অসহায় পুলিশ। এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মাঠ প্রস্তুতির কাজ। এবার বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলছে পুলিশ। এবং গ্লোবাল সুপার লিগের শিরোপা নিয়ে নিজ শহরে যাচ্ছে রংপুর রাইডার্স। ট্রফি ট্যুর নিয়ে দিনভর নানা আয়োজনে ব্যস্ত দলটি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। নির্বাচনের নামে আর কোনো প্রহসন চায় না ইসি। সবাইকে নিয়ে সুষ্ঠু ভোট করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় নির্বাচন কমিশন। সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান নির্বাচন কমিশনাররা। বেশিরভাগ রাজনৈতিক দলকে বাইরে রেখে গত 3টি জাতীয় নির্বাচন করা হয়েছে একতরফাভাবে। কেবল জাতীয় নির্বাচনই নয়, দলীয় প্রতীকে করা সব স্থানীয় নির্বাচনও হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। বলা যায় 17 বছর ধরে নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার ও নির্বাচন কমিশন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, এবার ভোটের নামে কোনো নাটক করবে না ইসি। সবাই মিলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বর্তমান নির্বাচন কমিশন। অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ফাইট করতে জানে, সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা। সিইসি ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। নির্বাচন কমিশনাররা বলেন, এই কর্মযজ্ঞে সারা দেশে 65,000-এর বেশি কর্মী 6 মাস যাবত কাজ করবেন। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। যাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই, সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব হবে। গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজেপি হোক আর জয় হোক, আপনি তার ভোটটা দেওয়া, তাইলে আমি এই যে লং জার্নিতে পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। এ সময় তরুণ প্রজন্মের বেশ কয়েকজনকে নিবন্ধিত করা হয় ভোটার তালিকায়। নতুন ভোটাররা জানান, আগামী নির্বাচনে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চান তারা। ভবিষ্যৎ সরকার নির্বাচনে এই নতুন ভোটার হওয়ার মাধ্যমে সরকার নির্বাচনে ভূমিকা রাখতে পারবো, ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এর জন্য আনন্দিত এবং আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমি একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবো। 5 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ধারাবাহিকভাবে 6 মাসের মধ্যে শেষ হবে নির্বাচনের আগে অতি গুরুত্বপূর্ণ এই কর্মযজ্ঞ। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নির্বাচনের ওপর থেকে আস্থা উঠেছে মানুষের, আর সেই আস্থা ফেরাতেই কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের সেই যাত্রা শুরু হলো, যেখানে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আগামীতে সরকার নির্বাচন করবে সাধারণ মানুষ। সজল দাস, নিউজ 24, সাভার। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো আজ। নির্বাচন কমিশনের এই কার্যক্রম আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি কিংবা তার আগে শুধু তাদের তথ্যই সংগ্রহ করা হবে। প্রতিনিধিদের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট।
সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ চলবে। সিলেট সদর উপজেলায় ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোনো নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় এবং তাদের নির্ভুল তথ্য নেয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজশাহীতেও ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। এবারে 2008 সালের 1 জানুয়ারি পর্যন্ত জন্ম নেওয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আমাদের 5 ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা একটা ভালো কোনো স্কুল কলেজে আমাদের নিবন্ধন সেন্টার যারা রেজিস্ট্রেশন অফিসার সিলেকশন করবে সেখানে তাদের বায়োমেট্রিক আপডেট করা হবে। ময়মনসিংহেও ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। জেলার 13 উপজেলায় 2000-এর বেশি লোক নিয়োগ করা হয়েছে। পুরো জেলায় প্রায় 5 ভাগ ভোটার বাড়বে বলে ধারণা করছে ময়মনসিংহ জেলার নির্বাচন কর্মকর্তা। এই তথ্য সংগ্রহের যে বিভিন্ন রকম ফর্ম, রেজিস্টার এবং অন্যান্য মালামাল তাদেরকে আমরা সরবরাহ করেছি এবং তারা আজকে থেকে তারা তথ্য সংগ্রহের কার্যক্রম মাঠে মাঠে শুরু করে দিয়েছেন। বরিশালেও শুরু হয়েছে ভোটার হালনাগাদ কাজ। নির্বাচন কমিশন কর্তৃক নিয়োজিত 997 জন তথ্য সংগ্রহ কর্মী এবং 225 জন সুপারভাইজার তথ্য কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যাচাই বাছাই শেষে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি বলছিলাম, দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের পর এখন আপনি কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। নাফিসা, সারা দেশের মতো রাজশাহীতেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার তালিকা হালনাগাদ করছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর রাজপাড়া এলাকায়। এখানে নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি এসে তথ্য সরবরাহ করছেন। তারা নতুন ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সেই অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করছেন এবং তারা বলছেন যে এটা যাদের জন্ম 1 জানুয়ারি 2008 তারিখ পর্যন্ত তারা এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন তথ্য কর্মকর্তারা বা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেছেন এবং এই কাজে আপনার নির্বাচন কমিশন যেমনটা আমাদেরকে জানিয়েছেন, বরিশাল জেলার 6-10 উপজেলায় মোট 997 জন তথ্য কর্মকর্তা নিয়োগ করেছেন। একই সঙ্গে তাদের তদারকি করার জন্য আরও 225 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আজকে আমরা সারাদিন সকাল থেকেই দেখেছি যে বাড়ি বাড়ি গিয়ে কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন, একই সঙ্গে নতুন যেমন ভোটার তালিকায় সংযুক্ত করছেন, অন্যদিকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কিন্তু এই তালিকা থেকে বাদ দিয়ে একটি সুন্দর ভোটার তালিকা প্রণয়ন করবার জন্যই তারা এই কাজটি করছেন বলে জানিয়েছেন। এবং অন্যদিকে যারা নতুনভাবে অন্তর্ভুক্ত হতে পেরেছেন সেসব নতুন ভোটাররা আমাদেরকে তাদের আশার কথা বলেছেন এবং তারা খুব খুশি হয়েছেন যে তারা আগামী নির্বাচনে নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে ভোট দিতে পারবেন সেই আশা এবং প্রত্যাশার কথা জানিয়েছেন এবং সুন্দর একটি নির্বাচন হবেন এই প্রত্যাশা করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের যে কাজ শুরু হয়েছে তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। তিনি জানাবেন চট্টগ্রামে হালনাগাদ ভোটার তালিকার যে প্রস্তুতি চলছে বা কার্যক্রম চলছে তার খবর। জয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে সকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। এই বিষয়গুলো জানতে আমরা সরাসরি যুক্ত হতে আমরা ছুটে এসেছি। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার আছেন, সিনিয়র নির্বাচন অফিসার তো বশির আহমেদ। আমরা একটু জানতে চাচ্ছি সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকায় হালনাগাদ শুরু করেছেন কিনা।
জি, ধন্যবাদ আপনাকে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 6টি থানা এবং চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় সুপারভাইজার 630 জন এবং তথ্য সংগ্রহকারী 2912 জন একযোগে ওনারা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। আজকে দুপুরের দিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি অনারেবল স্টিফেন মিলার, উনি আর একটা প্রতিনিধি দল, উনিও এসেছিলেন আমাদের এই কার্যক্রমটি পরিদর্শন করার জন্যে, এবং উনি সরেজমিনে এই কার্যক্রমটি উনি দেখেছেন এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। কতদিন চলবে এটা 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমটি। আচ্ছা, তথ্য যেন ভুল না হয় সেদিকে নজর কেমন থাকবে? সেদিকে আমাদের সর্বোচ্চ নজরদারি আছে, আমাদের পুরোপুরি টিম সেখানে কাজ করছে, বিশেষ কমিটি কাজ করছে। সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি একটা ভালো সুন্দর ভোটার তালিকা আমরা উপহার দেব। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি জেলা নির্বাচন অফিসারের সাথে, সিনিয়র অফিসারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন রোহিঙ্গারা যেন কোনোভাবে ভোটার তালিকায় আসতে না পারে সেদিকে কিন্তু তাদের নজর আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ সহকর্মী নয়ন বড়ুয়া, জয়, সাইফুর রহমান মিরন এবং মতিউর মর্তুজা। যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ সহ সকল হত্যা মামলায় আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। একথা জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানিয়েছেন। এই মামলায় শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। রেজাউল করিম মানিকের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 16 জুলাই দাবি আদায়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর থেকেই প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন তিনি। সোমবার আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনের এলাকা পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম জানান, 1 সপ্তাহ আগে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ ট্রাইব্যুনালে হয়। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানান তিনি। আজকে আমরা এসেছি আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময়ে চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। শেখ হাসিনা এই মামলায় অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে আবু সাইদ সহ অন্যান্য ঘটনায় আগের মামলাগুলোর অবস্থা প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যান্য মামলায় কোনো প্রভাব ফেলবে না। 2টা মামলা 2 আইনে, আমাদেরটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে, তো আর এখানে যেটা হয়েছে সেটা দণ্ডবিধি বা অন্য আইনে। তো 2 আইনে যেহেতু 2 জায়গায় চলতে পারবে, তারপরেও তদন্ত করে আমরা দেখব বা পরবর্তীতে এটা ডিসিশনের ব্যাপার যে বাকি মামলাগুলো আমাদের ইয়েতে আসবে কি আসবে না। ভাইয়ের হত্যার অগ্রগতি না পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে তার পরিবার। প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা এই মামলার অভিযোগ করেছি এবং মামলার অগ্রগতি চেয়েছি। আসলে আমরা এই পর্যন্ত কোনো অগ্রগতি পাইনি। পরে আমরা বুঝলাম যে আসলে বাংলাদেশের তো সবচাইতে বড় মহল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আমরা ওইখানে অভিযোগ করেছি। যারা অভিযুক্ত তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তারের আওতায় আনা হয়নি এবং তারা অধিকাংশই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা এই ক্ষোভের জায়গাটি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, এই মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানেও আবেদন করেছি যাতে তাড়াতাড়ি এই মামলাটা নিষ্পত্তি হয়ে তাড়াতাড়ি শাস্তি যারা পাওয়ার তারা যেন শাস্তি পায়। 3 দিনের সফর শেষে আগামীকাল ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে দলটির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এখন থেকে বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে পারবে। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মরণ ঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি। ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল যেন পরিণত হয়েছে অনুপ্রবেশ এবং সেই সাথে মানব পাচারের নিরাপদ রুটে। অভিযোগ আছে, বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই সিলেট সীমান্ত দিয়েই ভারতে পাড়ি জমিয়েছেন অনেক নেতা। তবে সীমান্ত রক্ষী বাহিনী বলছে, সীমান্তে অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে তৎপর রয়েছেন তারা। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরকায়স্থের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। ভৌগোলিক ও ভাষাগত কারণে আত্মীয়তা আছে সিলেটের সীমান্তবর্তী ও ভারতীয় মানুষের মধ্যে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল সীমান্তকে মানব পাচার, মাদক ও অস্ত্র চালানের সহজ রুট হিসেবে ব্যবহার করছে। অনুপ্রবেশ ও মানব পাচারের দায়ে প্রায়ই বিজিবির হাতে ধরা পড়ছে বাংলাদেশি, এমনকি ভারতীয় নাগরিকও। অতীত আওয়ামী লীগ সরকারের বাঘা বাঘা নেতারা সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, এমনকি প্রাণ হারিয়েছেন বলেও গণমাধ্যমে তা উঠে আসে। সর্বশেষ নতুন বছরের জানুয়ারিতে সিলেট সীমান্তে আটক করা হয় 2 ভারতীয় নাগরিক সহ 4 জনকে। সচেতন মহল বলছে, সীমান্ত এলাকার মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। তাই অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে বিজিবির সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মানুষকেও তৎপর হতে হবে। সীমানার মধ্যে যে অরক্ষিত যে বর্ডার যে সীমারেখা যেটা আছে, এখানে আমাদের বিজিবির সংখ্যা বাড়ানো এটা খুবই দরকার। আর পাশাপাশি বিজিবি টহল দলকে আরো আন্তরিকতারও একটা বিষয় আছে, শুধু বিজিবি না, অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা, আমার মনে হয় যে এই বিষয়টা একটু নজরদারিতে নিয়ে আসা উচিত। আগে তো বৈধভাবে যেত, এখন অবৈধভাবে যাওয়া আসা করতেছে। এটা বন্ধ করার জন্য সরকার থেকে উদ্যোগ নিতে হবে, যাতে এইখানে অবৈধভাবে মানুষ আসা যাওয়া না করে। ন্যাশনাল সিকিউরিটি হতে পারে, কারণ এখানে অনেক ইভিল পিপল ঢুকে যেতে পারে, ইভিল জিনিস ঢুকে যেতে পারে, যেটা আমাদের নিরাপত্তার জন্য অভিযোগ। সীমান্তে ধরা পড়ছে মাদক, এমনকি অস্ত্র, যা সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার কারণ। সীমান্ত দিয়ে আসা মাদক, অস্ত্র দেশের অন্যান্য জায়গায় শৃঙ্খলা নষ্ট করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। জঙ্গি যারা ভারতীয়, তা বিচ্ছিন্নবাদী সংগঠন, তাদের অনুচেটিয়া থেকে অনেককেই তো বাংলাদেশে ধরা হলো। 2 সরকার বসে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, যা আপনাদের কারণে আমাদের এই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবির দাবি, 5 আগস্টের পর অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি জনবল। ভারতে গমন এবং ভারত থেকে যখন ফেরত আসে বাংলাদেশি নাগরিক বা ইন্ডিয়ান নাগরিক আমরা ধরেছি, ধরার পরে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা ফলো করে, তারা বিভিন্ন রুট ফলো করে, আমরা সেই রুটগুলোতে অ্যাম্বুশ করে তাদেরকে ধরি। সবকিছুর পরেও অনুপ্রবেশ ও মানব পাচার, মাদক, অস্ত্র চালান বন্ধে ভারতের সাথে কূটনৈতিক আলোচনা দরকার বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় শনিবারের সংঘর্ষের পর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, তবে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থাও। চৌকা সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। ধন্যবাদ নাফিসা। আমি এখন রয়েছি যেমনটি বলছিলেন যে চৌকা সীমান্তে। এই সীমান্তে কিন্তু শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপরে আমরা আজকের সীমান্ত এলাকা ঘুরে দেখেছি। সেখানে যে চিত্রটি দেখেছি, বাংলাদেশ অংশে বিজিবি সতর্ক প্রহরায় রয়েছে এবং সেই সঙ্গে সীমান্তের ওপারে বিএসএফ তারা তাদের অবস্থানও আমরা দেখেছি। একই সঙ্গে কৃষকরা তারা অনেকটাই কাজে ফিরে গেছেন, কিন্তু সীমান্ত লাগোয়া যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসলে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে, তারপরে আর যেতে দেওয়া হচ্ছে না।
আমি কিছুক্ষণ আগেও এই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে সীমান্ত পরিস্থিতি তারা একদমই শান্তিপূর্ণ চান, কিন্তু বারবার ভারতের পক্ষ থেকে আসলে উস্কানি দেওয়া হয় এবং ভারতের জনগণ যেভাবে এসে বাংলাদেশ অংশে হামলা চালিয়েছে, যে ক্ষয়ক্ষতি করেছে, সেটি তারা আসলে চান না। এবং তারা যেটি বলছেন যে এক্ষেত্রে সরকারকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা তারা দাবি জানিয়েছেন, কিন্তু একটি বিষয় যে তারা যেটি বলছেন যে তারা যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে তারাও কিন্তু আসলে সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে শনিবারের ঘটনার পর সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হলেও আসলে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি আশঙ্কা থেকে যায়, কারণ শনিবারের ঘটনার পর কিন্তু তারা অনেকটাই আতঙ্কিত যে এভাবে যদি তাদের কৃষি জমিতে আম গাছের উপর যেভাবে হামলা করা হয়েছে, এবং একই সঙ্গে আপনি জানেন যে বিএসএফ তারা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করেছে, তো এই সব বিষয়গুলো নিয়ে সীমান্ত পরিস্থিতি এখন শান্ত হলেও সাধারণ মানুষের মনে কিন্তু অনেকটাই আশঙ্কা থেকেই যাচ্ছে। তো নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। রাত হলেই অন্ধকারে ডুবে যায় পর্যটনের নগরী কক্সবাজার। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ এসব যেন নিত্যদিনের ঘটনা। প্রলোভনের টোপে পড়ে সর্বস্ব হারান অনেকেই। সব মিলিয়ে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে। পুলিশের তথ্য বলছে, গত বছর যত অপরাধের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে বছরের শেষ 4 মাসে। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা বিচ একটি যুগল উপভোগ করছিলেন বিশাল সমুদ্রের সৌন্দর্য। কয়েকজন কিশোর এসে ছিনিয়ে নেয় তাদের মূল্যবান জিনিসপত্র। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। জানা যায় তিনিও পড়েছিলেন ছিনতাইয়ের কবলে। টাকা পয়সা দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এখানে টুরিস্ট পুলিশ আমাকে ধরেও নাই, কিছু বললো না, এরা দেখেও চলে গেছে। ব্যবসায়ী আমাকে বাঁচাইছে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ঘুরতে এসে প্রতিদিনই এমন পরিস্থিতির মুখে পড়েন পর্যটকরা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চারদিক। গোটা কক্সবাজারই পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। বিচের বিভিন্ন জায়গায় একদম শূন্য, মানুষ শূন্য, তো ওইদিকে দেখা যাচ্ছে অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না, ভয়ে অনেকে সেফ মনে করছে না। কক্সবাজারে ছিনতাই হচ্ছে, এসব প্রতিনিয়ত শোনা যায়। অন্ধকার থাকার কারণে ফুটপাতে আমাদের ভয় করে চলতে হয়, এই জন্য লাইটটা থাকা খুবই জরুরি। পুলিশের তথ্য বলছে, গত বছর কক্সবাজারে 40টি ছিনতাই, 156টি চুরি, 13টি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে 67টি, যার মধ্যে বছরের শেষ 4 মাসে ঘটে 106টি চুরি, 6টি ডাকাতি ও 17টি ছিনতাইয়ের ঘটনা। আর অপহরণের শিকার হন 48 জন। সেফটির কোনো সিকিউরিটির কোনো থাকে না। এটা যদি প্রশাসন সন্ধ্যার পরে যদি এটা গার্ডে রাখে, তাহলে হয়তো বা মেয়েদের একটু দিক দিয়ে সেফটির থাকে। আর এখানে ইফ টিচিং এরও অনেক প্রবলেম হয়। কিন্তু চলে আসছে যে আমাদের বারবার জিজ্ঞেস করতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে। তখন আমরা ছেলে ফেলে সাথে সাথে আবার চলে আসি ওখানে। পুলিশ বলছে, তবে বাস্তবতা হলো পুরো নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাত্র 14টি। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। রাত হলেই অন্ধকারে ডুবে যায় পর্যটনের নগরী কক্সবাজার। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ এসব যেন নিত্যদিনের ঘটনা। প্রলোভনের টোপে পড়ে সর্বস্ব হারান অনেক। সব মিলিয়ে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে। পুলিশের তথ্য বলছে, গত বছর যত অপরাধের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে বছরের শেষ 4 মাসে। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা বিচ একটি যুগল উপভোগ করছিলেন বিশাল সমুদ্রের সৌন্দর্য। কয়েকজন কিশোর এসে ছিনিয়ে নেয় তাদের
মূল্যবান জিনিসপত্র। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। জানা যায় তিনিও পড়েছিলেন ছিনতাইয়ের কবলে। টাকা পয়সা দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এখানে টুরিস্ট পুলিশ আমাকে ধরেও নাই, কিছু বললো না, এরা দেখেও চলে গেছে। ঝিনুক ব্যবসায়ী আমাকে বাঁচাইছে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ঘুরতে এসে প্রতিদিনই এমন পরিস্থিতির মুখে পড়েন পর্যটকরা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চারদিক। গোটা কক্সবাজারই পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। বিচের বিভিন্ন জায়গায় একদম শূন্য, মানুষ শূন্য, তো ওইদিকে দেখা যাচ্ছে অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না, ভয়ে অনেকে সেফ মনে করছে না। কক্সবাজারে চিন্তাই হচ্ছে, এসব প্রতিনিয়ত শোনা যায়। অন্ধকার থাকার কারণে ফুটপাতে আমাদের ভয় করে চলতে হয়, এই জন্য লাইটটা থাকা খুবই জরুরি। পুলিশের তথ্য বলছে গত বছর কক্সবাজারে 40টি ছিনতাই, 156টি চুরি, 13টি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে 67টি, যার মধ্যে বছরের শেষ 4 মাসে ঘটে 106টি চুরি, 6টি ডাকাতি ও 17টি ছিনতাইয়ের ঘটনা। আর অপহরণের শিকার হন 48 জন। সেফটির কোনো সিকিউরিটির কোনো থাকে না। এটা যদি প্রশাসন সন্ধ্যার পরে যদি এটা গার্ডে রাখে তাহলে হয়তো বা মেয়েদের একটু দিক দিয়ে সেফটির থাকে। আর এখানে টিচিং এরও অনেক প্রবলেম হয়। কিন্তু চলে আসছে যে আমাদের বারবার জিজ্ঞেস করতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে। যখন আমরা দেখছি যে অনেকগুলো ছেলে ফেলে, আমরা সাথে সাথে আবার চলে আসি ওখানে। পুলিশ বলছে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো পুরো নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাত্র 14টির মতো। তাই অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। পর্যটককে অনেকটা হানি ট্র্যাপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মানে টাকা পয়সা নিয়ে যায়, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার নাগরিক আন্দোলন বলছে শহরকে অপরাধ মুক্ত রাখতে নেই প্রশাসনের কার্যকরী ভূমিকা। সমন্বয়ের অভাব আছে দপ্তরগুলোর মধ্যেও। সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো রশি টানাটানিতে মূলত আমরা সব কিছুতে পিছিয়ে যাচ্ছি। অপরাধ বাড়ছে, ছিনতাই বাড়ছে, জুবলি বাড়ছে, বীজ দখল হচ্ছে, সমুদ্র সৈকত দখল হচ্ছে। সবগুলোর মূলে হচ্ছে আমাদের রশি টানাটানি প্রতিষ্ঠানগুলো। এখান থেকে আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো উচিত, শুধুমাত্র যারা পর্যটন শিল্পকে প্রমোট করবে, পর্যটন শিল্পের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে। এখনই পদক্ষেপ না নেওয়া গেলে ভবিষ্যতে কক্সবাজার পর্যটন শূন্য হয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। সড়কে বাতি থাকতেও নেই কোনো আলো, যার কারণে অন্ধকারে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার। ফলে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। আর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার কারণ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষ। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মাঠ প্রস্তুতির কাজ। আর এরই মধ্যেই 75% কাজ শেষ হয়েছে। পুলিশ বলছে অন্যান্য বারের চেয়ে এবারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 31 জানুয়ারি শুরু হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত, 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান। নিউজ 24 দেশের সংবাদে আরও একবার স্বাগত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। বেলা 12টায় নগরের কাজী নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়াম হলরুমে এই সভা হয়। এ সময় বাংলাদেশ জুয়েলার্স কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান খান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা সহ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা এই সভায় উপস্থিত ছিলেন।
গণ অভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন ও আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। অনতিবিলম্বে আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল রেখে ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। নানা অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অভিযান চালিয়েছে দুদক। সকালে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন। এ সময় মশিউর রহমান বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তিগত মালিকানায় নির্মিত সাভানা ইকো রিসর্ট ও ন্যাচারাল পার্কে সরকারি কয়েক লাখ টাকা ব্যয় করে পানির লাইন ও পয় ও পানি নিষ্কাশন ড্রেনেজ নির্মাণ করা হয়েছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ন্যাচারাল পার্ক এটা একটা ব্যক্তিগত উদ্যোগে তৈরি বেসরকারি প্রতিষ্ঠান। এইখানে এই সরকারিভাবে যে পানির লাইন সরবরাহ করেছে আমরা জানতে পারলাম, এবং 3600 মিটার 4 ফিট ব্যাসের পাইপ দিয়ে পানির লাইন নেওয়া হয়েছে। তো এটা সরকারি খরচ জনগণের টাকায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে নিতে হলে ব্যক্তিগতভাবে নিতে হবে। কিন্তু এখানে ইঞ্জিনিয়াররা স্বীকার করলেন যে তারা ওই সময় যারা প্রভাবশালী ছিলেন তাদের চাপে তারা দিতে বাধ্য হয়েছেন, কিন্তু চাপে বাধ্য হয়ে কাজ করা সরকারি কর্মকর্তার কাজ না। এটাও আমরা খতিয়ে দেখব। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 দেশের সংবাদে আরও একবার স্বাগত। রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে গেটে তালা মেরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে কলেজ গেটে তালা মেরে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছাত্রদের অনুমতি ছাড়াই হোস্টেল কক্ষে প্রবেশ করে। তিনি শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছেন। কলেজে ব্যাপক দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। খেলার খবর। রংপুরের গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে নিজ শহরে আজ রংপুর রাইডার্সের দিনভর থাকছে নানা আয়োজন। ইতিমধ্যেই রংপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ রাইডার্স ভক্ত সমর্থকদের দিয়ে। প্রথমবার দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে বিদেশে খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবার সেই শিরোপা নিয়ে নিজ শহরে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্যানদের প্রায় 1500 জার্সি দেবে রংপুর। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল ট্রফির সঙ্গে থাকবে মাস্কট ডানা 36। 2 ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করছে জিএসএল চ্যাম্পিয়নরা। আর এরপর রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। ট্রফির সাথে ছবি তোলার সুযোগও থাকবে সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিকেলে দেশ বরেণ্য ব্যান্ড অ্যাভয়েড রাফায়ের কনসার্টও রেখেছে আয়োজকরা। নিউজ 24 দেশের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।